আজকে আমরা সংখ্যা নিয়ে গল্প করব। এখন সংখ্যাটা কি? সংখ্যা কাকে বলে? দেখো, সংখ্যা আমি যখন জন্মেছিলাম বা তুমি যখন জন্মেছো বা যে কেউ, সে যখন কথা বলতে শুরু করলো বা বাবা কাকা হানা টানা এই সমস্ত বলা শুরু করলো, তখনই কিন্তু তার বাবা মা তাকে বলতে শুরু করলো ১, ২, ৩, ৪। তার মানে একদম ছোটবেলা থেকে, মানে তুমি জাস্ট ১ বছর ১.৫ বছর বয়স, তখন থেকেই তুমি একটা নতুন করে নাম্বার বা সংখ্যা শেখানো শুরু করলে। তুমি একটা ফুল, তোমাকে হয়তো প্রথম দিকে শেখানোর পদ্ধতিটা ওরকম ছিল না। ১, ২, একটা, দুটো, দুটো দিয়ে বলতো এটা দুটো, দুটো। এইরকম ভাবে আস্তে 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 তোমাকে সংখ্যা সম্বন্ধে চেনানো হলো বা সংখ্যা সম্বন্ধে আমরা জানলাম। এই যে সংখ্যা, একদম ছোটবেলায় যে সংখ্যা আমরা শিখি, অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫, ৬ করে এই যে গোনা শুরু করলাম, এই সংখ্যাগুলোকে কি বলে? দেখো, এই সংখ্যাগুলো আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব আহ, নিজেদের মনে করে, মানে নিজেদের মতো করে সংখ্যার কনসেপ্টটা ক্লিয়ার করা। অর্থাৎ হচ্ছে কোন সংখ্যাকে কি বলে না বলে সেটাকে একটুখানি জানার চেষ্টা করা। তাহলে একদম ছোটবেলায় যে সংখ্যাটা শিখলাম সেখানে হচ্ছে প্রথমে শিখলাম ১, ২, ৩, ৪। এই যে একে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলছে? ন্যাচারাল নাম্বার বলতে বোঝায়, দেখো, একদম ছোটবেলায় কিন্তু তোমাকে ওই জিরোর কনসেপ্ট বা শূন্য শেখানো হয়নি। কোনো জায়গায় তোমাকে কিন্তু শূন্যর কনসেপ্ট আনা হয়নি, তাই নাকি? তাহলে কি তুমি প্রথম প্রথম যেটা শিখেছো সেটা হলো স্বাভাবিক সংখ্যা শিখেছো। দ্যাট ইজ হচ্ছে ন্যাচারাল নাম্বার। 1, 2, 3, 4 এইগুলো হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এইবার তুমি একটু বড় হলে, বড় হওয়ার পরে তুমি ক্লাস 1-এ বা 2-এ উঠলে, তখন তোমাকে নানা রকম ভাবে জিরো আনা শুরু করলো। কিরকম ভাবে জিরো তোমায় শেখানো হলো? একটি গাছে ৩টি পাখি ছিল। হুম, একটি গুলির আওয়াজে বা অমুকের আওয়াজে ৩টি পাখি উড়ে গেল। তাহলে এখন গাছে কটি পাখি রইল? এই যে কনসেপ্ট, বা হয়তো আমার কাছে ৫টা পেন ছিল, ৫টা পেনই হারিয়ে গেল, তাহলে আমার কাছে এখন কটা পেন আছে? এই করে তখন কিন্তু তোমাকে আস্তে আস্তে তোমাকে জিরোর কনসেপ্টটা দেওয়া হচ্ছে বা আমরা জিরোর কনসেপ্টটা পেয়েছি। এই যে জিরোর কনসেপ্ট, দেখো, এইবার আমি শিখলাম কি, ওয়ান, জিরোর সঙ্গে 0, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে শিখলাম। তার মানে হচ্ছে আমি প্রথমে বললাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে পরপর পরপর চলছে, এর কোনোদিন শেষ হবে না। হুম, তা এই যে সংখ্যাটা, এটাকে আমি বলছিলাম স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। প্রথমে কি বললাম? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা, এইটাকে ক্যাপিটাল এন দিয়ে লেখা হয়। কেন হচ্ছে ন্যাচারাল নাম্বার, তার জন্য এটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে লিখি। এটাকে কি বলছি? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এবার তার সঙ্গে, এই ন্যাচারাল নাম্বারের সঙ্গে আমি কি করলাম? যোগ করলাম জিরো, অর্থাৎ হচ্ছে শূন্য। শূন্য যখন যোগ করলাম, তাহলে 0, 1, মানে 0, 1, 2, 3, 4, 5, 6 এই যে সংখ্যাটা, এটাকে আমরা বলছি তখন হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তাহলে এবার আমায় যদি প্রশ্ন করা হয় স্বাভাবিক সংখ্যা কাকে বলে, তাহলে আমরা বলবো যে 1, 2, 3, 4 এই যে সংখ্যাগুলো পাই, এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। একে ক্যাপিটাল এন এর এন দ্বারা প্রকাশ করা হয়। এইবার যেটা আমরা আসছি, ন্যাচারাল নাম্বারের সঙ্গে যখন জিরো যোগ হলো, তখন সেটা আমরা পেলাম কি? হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তাহলে এটাকে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা কাকে বলছি? অখণ্ড বা হোল নাম্বার। আর এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটা হলো ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার কাকে বলছি বোঝা গেল, অখণ্ড সংখ্যা কাকে বলে বোঝা গেল। এরপরে আসছি আমরা, এবার 0, 1, 2, 3, 4 এই সমস্ত, এটাকে আমি বললাম অখণ্ড সংখ্যা।
এবার এই সংখ্যা শেখার পরে তাহলে আমি কি কি সংখ্যা পেলাম? আমি পেলাম দু রকমের সংখ্যা, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 2 নম্বর হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর একটা হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। এরপরে আমি পাচ্ছি হচ্ছে আরেকটু যখন বড় হচ্ছে তখন আমাকে শেখানো হচ্ছে -1, -2। যখন আমার অ্যালজেব্রাটা শুরু হচ্ছে তখন আমি -1, -2, -3, তখন আমি পেলাম ইন্টিজার। ইন্টিজার কাকে বলছে? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলতে বোঝায় যেখানে আমাদের হোল নাম্বার থাকবে, তার সঙ্গে ঋণাত্মক যে নাম্বারগুলো আছে অর্থাৎ হচ্ছে নেগেটিভ যে নাম্বারগুলো আছে সেইগুলোকে আমরা নেব। এখন নেগেটিভ নাম্বার বলতে আমি -1, -2 এই সমস্ত বলছি তা কিন্তু নয়, তার বাইরেও কিন্তু নাম্বার আছে। তার বাইরে কিরকম -12 হতে পারে, -1/2। আজকে মূলত সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। তার আগে আমরা যেই সমস্ত জিনিসগুলো আমরা না জানলেই নয় সেগুলো আমরা একটু আলোচনা করে নিচ্ছি, যেটা আমরা অলরেডি জানি। তাহলে দেখো আরেকটা সংখ্যা আমি পাচ্ছি, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা এক একটা বইয়ে এক এক রকম ভাবে লেখা হয়, সেটাকে বলা হয়, আমরা বলি হচ্ছে ইন্টিজার। কোনো কোনো বইয়ে দেখবে জেড দিয়ে রিপ্রেজেন্ট করেছে, আবার কোনো কোনো আই দিয়ে রিপ্রেজেন্ট করেছে। ক্লিয়ার? এইবার হচ্ছে জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, তার মানে হচ্ছে কি আমি তাহলে আরেকটা সেট পেলাম। প্রথম হচ্ছে সেট কাকে বলছে? সেট হচ্ছে কালেকশন অফ ডেটা, অর্থাৎ হচ্ছে ডেটাটাকে কালেক্ট করে রাখা, এক জায়গায় যে রাখছে সেটাকে রাখা, তাকে আমি বলছি সেট। তাহলে একটা সেট তৈরি হলো। কিরকম সেট? প্রথমে আমি বললাম স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলতে কি বোঝায়? ন্যাচারাল নাম্বার হচ্ছে 1, 2, 3, 4, তার সঙ্গে এবার আমি অ্যাড করলাম কি 0। 0 অ্যাড করে যেটা পেলাম সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। এইবার এই অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারের সঙ্গে আমি আবার -1, -2, -3 এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো যোগ করলে যেটা পাচ্ছি সেটাকে আমি বলছি ইন্টিজার। এই ইন্টিজারকে এবার আমরা দুটো ভাগে ভাগ করছি। একটাকে আমি বলছি 1, 2, 3, 4, 5, 6 এটা, 0, 1, 2, 3, 4, 5, 6 এই যে একটা পার্ট, আর হচ্ছে -1, -2, -3। তবে একটা জিনিস আমি বললাম -12 এটা কিন্তু ইন্টিজার নয়। ইন্টিজার কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ হচ্ছে সেটা ধরো আমি তোমায় বলছি যে আমি তোমাকে একটা বিস্কিট পুরো গোটা খেতে দিয়েছি, মানে পূর্ণ সংখ্যা মিন্স হচ্ছে কি পূর্ণ, অর্থাৎ হচ্ছে সেটা পুরো গোটা হবে। কিন্তু আমরা দুজনে মিলে যদি ভাগ করে খাই তাহলে কিন্তু আমি এটা গোটা সংখ্যা পেলাম না, অর্থাৎ হচ্ছে আমি পেলাম হাফ। এই যে হাফ পেলাম, তাহলে সেটা হলো হাফ, সেটা কিন্তু তার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে এটা গোটা সংখ্যা হবে। 1 হোক, 2 হোক, দুটো বিস্কিট, তিনটে বিস্কিট, চারটে বিস্কিট, যাই হোক, তাহলে সেটা কিন্তু আমরা মানে গোটা হবে, মানে হচ্ছে সেখানে কোনো রকম ভাঙা থাকবে না। ভাঙা যে অর্থাৎ হচ্ছে 4/1 এইগুলোকে আমি আবার ভগ্নাংশ বলি, সেটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও করব, যে ভগ্নাংশ ক রকমের কি বৃত্তান্ত সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা তোমাদের সাথে করব। এইবার আমি যেটা বলছি পূর্ণ সংখ্যা, তাহলে এবার পূর্ণ সংখ্যার মধ্যে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম চলছে, আবার এটা হচ্ছে -1, -2, -3, -4 এইগুলো চলছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আমি বলছি ধনাত্মক ধনাত্মক ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, বা আমরা বলছি পজিটিভ ইন্টিজার। আবার ধরো -1, -2, -3, -4 এই যে সংখ্যাগুলো, এদেরকে আমি বলছি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার। এই যে এরপরে আমরা আসছি আরেকটা সংখ্যা সম্বন্ধে, যাকে আমরা বলছি মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কি সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে তার আগে আমি বলছি মূলদ সংখ্যা কাকে বলছে। মূলদ সংখ্যা বলতে বোঝায় মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। এইবার হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলছে। মূলদ সংখ্যা বলতে গেলেই আমাকে বলতে হবে যে সংখ্যাকে p/q ফর্মে লেখা যায়। আবার বলছি, যে সংখ্যাকে p/q আকারে লেখা যায় যেখানে q not is equal to 0 তাকে মূলদ সংখ্যা বলে। আবার 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 বলছি, the number which can represent as
p by q where q is not 0 then it is called a rational number। তার মানে হচ্ছে যে সমস্ত সংখ্যাকে p by q আকারে লেখা যাচ্ছে কিন্তু q 0 নয়, q 0 নয়, তখন তাকে আমরা বলছি রেশনাল নাম্বার। বুঝে গেল? এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে তাহলে কি পূর্ণ সংখ্যাটা একটা রেশনাল নাম্বার, মানে যে কোনো ইন্টিজার সেটা কি একটা মূলদ সংখ্যা, হ্যাঁ কি না? দেখি, তাহলে দেখো আমি বলছি দুইটা কি একটা পূর্ণ সংখ্যা? শুধু কি পূর্ণ সংখ্যা? না, সেটা আবার অখণ্ড সংখ্যা, হোল নাম্বারও বটে, আবার ন্যাচারাল নাম্বারও বটে। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি? তার মানে হচ্ছে যদি আমাকে বলে পার্থক্য কিছুই নেই, পার্থক্য সেখানেই যে আমার কোথা থেকে স্টার্ট হচ্ছে সেইখানে পার্থক্য। দেখো স্বাভাবিক সংখ্যা স্টার্ট হচ্ছে 1 2 3 4 5, মানে ন্যাচারাল নাম্বারটা এরকম ভাবে স্টার্ট হচ্ছে, তাহলে দুইটা কিন্তু একটা ন্যাচারাল নাম্বার। আবার দেখো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার সেটা কিন্তু আবার দেখো 0 1 2 3 4 5 এইভাবে স্টার্ট হচ্ছে, তাহলে দুইটাও কিন্তু একটা অখণ্ড সংখ্যা। আবার ইন্টিজার যখন বলছি, ইন্টিজারের মধ্যে আমি কিন্তু বলছি দেখো মাইনাস, মানে এদিকে চলছে মাইনাসের দিকে, -5 -4 -3 -2 -1 0 1 2 3 4, তাহলে দেখো টুটা কিন্তু আবার ইন্টিজারও বটে। এইবার প্রশ্ন হচ্ছে দুই কি মূলদ? আমি তো বললাম মূলদ সংখ্যা কাকে বলছে, যে সংখ্যাকে p বাই q আকারে লেখা যায়। দুই তো শুধু দুই, তার মানে দুই একটা মূলদ সংখ্যা নয়। তাহলে যেটা বলছিলাম যে পি 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 কি বলছি, দুইটা কি একটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার? কারণ দুইটা একটা পূর্ণ সংখ্যা সেটা আমরা দেখলাম, দুইটা একটা অখণ্ড সংখ্যা সেটা আমি দেখলাম, দুইটা আবার স্বাভাবিক সংখ্যা সেটাও আমি দেখলাম, কিন্তু দুই কি মূলদ সংখ্যা হবে, বা টু ইজ এ রেশনাল নাম্বার? কেন রেশনাল নাম্বার, কেনই বা রেশনাল নাম্বার হবে? রেশনাল নাম্বার হতে গেলে আমি বলছি পি বাই কিউ আকারে থাকতে হবে, যেখানে কিউ নট ইজ ইকাল টু জিরো। এই কিউ জিরো হলে কি হবে সেটা নিয়ে আমি পরে আসছি। এইবার দেখো যে দুই কি মূলদ সংখ্যা? হ্যাঁ মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? দেখো দুই কি যদি আমি এক দিয়ে ভাগ দিই তার রেজাল্ট কি হয়? দুই। তার মানে যে কোনো পূর্ণ সংখ্যা বা যে কোনো অখণ্ড সংখ্যা কে আমি, বা যে কোনো স্বাভাবিক সংখ্যাকে আমি ধরো 10/1 পি বাই কিউ আকারে লিখতে পারছি, যেখানে এই যে কিউ, কিউ কিন্তু জিরো নয়। তার মানে এভরি ইন্টিজার ইজ এ রেশনাল নাম্বার। তার মানে প্রত্যেকটা পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যায় কিন্তু সেটা তোমার অবশ্যই মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। কিন্তু আমি যদি বলি হাফ বা 1/3, সেটা কি একটা মূলদ সংখ্যা? হাফ মানে কি? একটা বিস্কিটের অর্ধেক, তাকে আমি কি বলবো? হাফ। তার মানে গোটা নয়। পূর্ণ সংখ্যা মানে কি? গোটা। তাহলে হাফ সেটা হচ্ছে কি? অর্ধেক, তার মানে গোটা নয়, কিন্তু সেটা তার মানে এটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে কিন্তু এটা দেখো পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, তাই নাকি? তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা, কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়। তার মানে আমি কি বলতে চাইলাম? যেমন ধরো আরেকটা উদাহরণ দিই, 5/12। এই যে সংখ্যাটা, এটা হচ্ছে কি দেখো একটা ফ্র্যাকশন, তাই না? 12/5 মানে আমি একটা কোনো একটা জিনিসকে 12টা ভাগ করলাম, তার 5 ভাগ তোমায় দিলাম, তাহলে তুমি কত অংশ পেলে? তুমি পেলে 5/12, তাই না? অর্থাৎ হচ্ছে 12/5 এই যে কনসেপ্ট, এইটা হচ্ছে কি একটা মূলদ সংখ্যা, কিন্তু এটা তো গোটা সংখ্যা নয়, তার মানে এটা পূর্ণ সংখ্যা নয়। তার মানে আমি বলতে চাইছি সমস্ত মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, বা অন্যভাবে আমি বলতে পারি সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। এটা একটা ভেরি ভেরি অ্যান্ড ভেরি দেন ভেরি ইম্পর্টেন্ট একটা প্রপার্টি বা ধর্ম।
তাহলে আমি আবার বলছি যে সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। ক্লিয়ার হলো? এবার আমরা আসছি, আমি বারবার করে বলছি যে মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে কিউ নট ইজ ইকুয়াল টু জিরো। কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, জিরো হওয়া চলবে না, তখন তাকে আমরা বলবো মূলদ সংখ্যা। তার মানে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, তখন তাকে আমরা বলবো মূলদ সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কিউ ইজ ইকুয়াল টু জিরো হলে কি ক্ষতি হতো? খুব ভালো কথা। তাহলে দেখো, আমার কাছে ধরলাম 10টা বিস্কিট আছে, আমি প্রত্যেককে 5টা করে বিস্কিট দিলাম, তাহলে আমি কজনকে দিতে পারবো? তাহলে 10টা বিস্কিট আমি দিচ্ছি প্রত্যেককে 5টা করে, তাহলে আমি দুজনকে দিতে পারবো, তাই নাকি? এইবার দেখো, ভালোভাবে বুঝবে তাহলে, বা আমি অন্যরকম ভাবে বলছি যে ধরো দুজন ছাত্রের মধ্যে ভাগ করে দিচ্ছি, তাহলে কটা করে পাবে? প্রত্যেকে 5টা করে। আর যদি 5টা করে দিই তাহলে কজন ছাত্র পাবে? দুজন ছাত্র পাবে, তাই তো? এইবার আমি না বিস্কিটটাকে, একটা বিস্কিট আমার কাছে অনেক, 10টা বিস্কিট 15টা বিস্কিট কিছু নেই, একটা বিস্কিট আমি খাচ্ছিলাম, তুমি আসলে বা যে কয়েকজন আসলো, আমি তখন অর্ধেক তাকে দিলাম, আমি খেলাম। এবার দেখা গেল আবার দুজন চলে এলো, তারপর আবার সেটাকে ভাগ করলাম, তাহলে আমরা প্রত্যেকে 4জনে মিলে ক ভাগ করে পেলাম? তাহলে দেখো, প্রথমে এই একটা বিস্কিট ছিল, অর্ধেক করলাম, তাহলে তুমি পেলে অর্ধেক, আমি পেলাম অর্ধেক অর্ধেক। এইবার আরো দুজন আসলো, তাহলে এবার তুমি তোমার দিক থেকে অর্ধেক দিলে, আমি আমার দিক থেকে আবার হাফ দিলাম, তাহলে প্রত্যেকে কত পাবে? 1/4 1/4, 4টে ভাগ হয়েছে বিস্কিটটাকে। এরকম ভাবে আবার যদি 4জন চলে আসে, তাহলে প্রত্যেকে কত করে পাবে? 1/8, তাই না? 8/1 এইভাবে আস্তে 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 যখন অসংখ্য লোক আসবে একটা বিস্কিট, তখন প্রত্যেকে কতটা করে পাবে? মানে একটা ডাস্ট পার্টিকেল পাবে, মানে জাস্ট একটা ডাস্ট, মানে তুমি বলতে পারো কিছুই পাবে না, তাই নাকি? আবার ঠিক উল্টো ভাবে যদি আমি বলি, ধরো একটা বিস্কিটকে আমি হাতুড়ি দিয়ে বেশ সুন্দরভাবে পুরো ডাস্ট করে দিলাম, এবার তোমাকে আমি একটা ডাস্ট দিলাম, আরেকজন একটা ডাস্ট পেলো, এইভাবে তাহলে তুমি কতটা ভাগে পেলে? তুমি ভাগে পেলে 0। তুমি কি বলবে? আমি আমি তোমাকে একটা বিস্কিট দিয়েছি, তুমি বলবে আমি অনেকটা পেয়েছি? নিশ্চয়ই না। তাহলে তুমি ভাগে পেলে হচ্ছে 0, অর্থাৎ হচ্ছে কিছুই পেলে না, তাই না? তাহলে দেখো, আমি এখানে বলছিলাম যে 10টা বিস্কিট ছিল, প্রত্যেককে 5টা করে দিচ্ছি, তাহলে আমি কজন স্টুডেন্টকে দিতে পারবো? দুজন স্টুডেন্টকে দিতে পারবো। তাহলে দেখো, আমি ওই একটা বিস্কিটকে প্রত্যেককে একটা করে ডাস্ট পার্টিকেল দিচ্ছি, সেই ডাস্ট পার্টিকেল মানে হচ্ছে কি, তুমি ভাগে কতটা পাচ্ছ? 0, কিছুই পাচ্ছ না, তাই না? তাহলে তুমি এটা হাতেই নিতে পারবে না, এমন একটা ব্যাপার, বা আমরা হাতেই নিতে পারবো না। তাহলে ওই জিনিসটা, তাহলে তোমার ভাগে কতটা পড়লো? তোমার ভাগে কিছুই পড়লো না। তুমি তুমি বলতে পারবে যে, বা আমরা বলতে পারবো যে আমি বিস্কুট পেয়েছি অনেকটা, অনেক, আমার পেট ভরে গেছে? নিশ্চয়ই না, আমি তো ভাগে কিছুই পাইনি। তাহলে আমার পোর্শনটা হলো 0, অর্থাৎ আমি এরকম পেলাম 0। তাহলে দেখো, কোনো একটা বিস্কিটকে আমি যদি এরকম 0 দিয়ে ভাগ করি, তাহলে কজন কজনকে ওরকম ভাবে আমি বিস্কিটটা দিতে পারবো? আমার কিন্তু উত্তর জানা নেই। কারণ দেখো, আমি তোমাকে এরকম ভাবে একটা ডাস্ট পার্টিকেল দিলাম, আরেকজনকে ওইভাবে ডাস্ট পার্টিকেল দিলাম, দিতে 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 দিতে, তার মানে ওইটা দিয়ে আমি অসংখ্য অসংখ্য কতজনকে যদি দিতে পারি, তার কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। এর সংখ্যাটা যে কত হবে সেটা আমি বলতে পারবো না। তার মানে বলছি, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তার রেজাল্ট কি? আই ডোন্ট নো। তাকে বলা হয় অসংজ্ঞাত। ঠিক আছে? আনডিফাইন্ড, মানে এটা ডিফাইন করা যাবে না। এই যে কনসেপ্ট, তার জন্য আমরা যখনই কোনো সংখ্যাকে কোনো আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করি, তার জন্য কিন্তু আমরা ডেফিনেশনে অবশ্যই লিখব কিউ নট ইজ ইকুয়াল টু 0,
কারণ কিউ যদি জিরো হয়ে যায়, এইখানে দেখো এই যে নিচের যে পোর্শনটা থাকবে সেটা যদি জিরো হয়ে যায়, তার রেজাল্ট কি আই ডোন্ট নো। শুধু আমি নয়, কেউ জানে না। এই নিয়ে বেশ গবেষণা চলছে। আমি এটা জানি না যে কত হতে পারে। তা যাই হোক, তার জন্য এবার যেটা বলছিলাম যে মূলদ সংখ্যা কাকে বলছে, এখানে কিন্তু কিউ ইজ ইকুয়াল টু জিরো কথাটা তুমি যদি না লেখো তাহলে কিন্তু একটা মারাত্মক ভুল হবে। সুতরাং সবসময়ের জন্য যদি তোমাকে জিজ্ঞেস করা হয় মূলদ সংখ্যা কাকে বলে, তখন তুমি কিন্তু অবশ্যই বলবে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি নট ইজ ইকুয়াল টু জিরো, সরি কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, তাকে মূলদ সংখ্যা বলে। বোঝা গেছে? এইবার আমরা মূলদ সংখ্যার কিছু প্রপার্টি বা ধর্ম সম্বন্ধে জানব। এবার দেখছি, এবার আমরা কিছু ধর্ম নিয়ে আলোচনা করছি। ধর্ম, ধরো এইখানে হচ্ছে কিছু প্রপার্টি, যে দুটো মূলদ সংখ্যা, আমরা ধরলাম হাফ প্লাস 1/3, দুটো মূলদ সংখ্যা, একটু বড় করে লিখি, 1/3, এই দুটো মূলদ সংখ্যার যোগফল কি, বা বিয়োগ করলেই বা কি আসতো, এই যে অর্থাৎ হচ্ছে ভাগ করলে কি আসবে, গুণ করলে কি আসবে, এই যে যোগফল, যোগ বিয়োগ গুণ ভাগ, তার যে এই যে আমরা ছোটবেলা থেকে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটে পদ্ধতি শিখে এসেছি, এই চারটে পদ্ধতির মধ্যে এবার আমরা আলোচনা করছি যে দুটো মূলদ সংখ্যার যোগফল কি হয়, বিয়োগফল কি হয়, গুণফল কি হয়, ভাগফল কি হয়। যে কোনো দুটো মূলদ সংখ্যা তোমরা ইচ্ছে করলে যে কোনো মূলদ সংখ্যা নিতে পারো, দুটো তিনটে চারটে, তার মধ্যে যোগ করবে, যোগ করে দেখবে সেটা আবার যে যোগফলটা বেরোলো সেটাকে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে কি যাচ্ছে না। যদি যায় তাহলে বলবে সেটা একটা মূলদ সংখ্যা। দেখি, আমি দেখছি যে ধরো এটাকে আমি যদি যোগ করি তাহলে এর লসাগু করলে কত হয়, 6। এইখানে আছে 3, তার মানে হচ্ছে 3 হবে, এটা আছে 2, তার মানে হচ্ছে 3 হবে, এটা হচ্ছে 2, তার মানে হচ্ছে 5 হবে, তাহলে অ্যান্সার হবে 5/6, যেটাকে আমি পি বাই কিউ আকারে লিখতে পাচ্ছি। তাহলে কি পেলাম, তাহলে দুটো মূলদ সংখ্যা নিলাম, তার যোগ করলাম, যোগ করে আমি আরেকটা কি পেলাম, পি বাই কিউ আকারে লিখতে পাচ্ছি, তার মানে সেটা একটা মূলদ সংখ্যা। আবার দেখো এইটাকেই আমি আবার যোগ করে বিয়োগ করে দেখাচ্ছি, তাহলে এর রেজাল্ট কত হচ্ছে 6, 3 minus 2, দ্যাট মিনস হচ্ছে 1/6, যেটাকে আমি পি বাই কিউ আকারে লিখতে পাচ্ছি। তাহলে কি দুটো মূলদ সংখ্যার বিয়োগফল সেটা মূলদ সংখ্যা। আবার যদি গুণ করতাম তাহলে কত হচ্ছে দেখো 1/6, সেটাকে পি বাই কিউ আকারে লিখতে পাচ্ছি। আবার দেখো যদি ভাগ করি তাহলে কি হচ্ছে দেখো 1/2 into 3/1, that means 3/2, which can be represented as p by q form, that is, তার মানে হচ্ছে যে যেটা বলছিলাম যে দুটো মূলদ সংখ্যার যোগফল সেটা একটা মূলদ সংখ্যা, দুটো মূলদ সংখ্যার বিয়োগফল সেটা একটা মূলদ সংখ্যা। তার মানে হচ্ছে বলছি, যেটা বারবার করে বলছি, যে যোগ বিয়োগ গুণ ভাগ দুই বা ততোধিক তার বেশি যদি মূলদ সংখ্যা থাকে তাদের যোগ করছি বা বিয়োগ করছি, সেটার কিন্তু যোগ বা গুণ বা ভাগ প্রত্যেকেই কিন্তু একটা মূলদ সংখ্যা হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু একটা জিনিস বলে ফেললাম, ধরলাম ধরো একটা মূলদ সংখ্যা হচ্ছে 5-এর 6, এইবার দেখো তো 1 0, জিরোটা কি একটা মূলদ সংখ্যা, হ্যাঁ কি না? হ্যাঁ, জিরোটা একটা মূলদ সংখ্যা। কেন? 0/1, এটা কি জিরো, মানে এটা তাহলে কি পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, তো পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে। দেখো আমি বলেছি কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, কিউ জিরো হবে না, পি জিরো হবে কি হবে না সেটা নিয়ে আমি কিন্তু কোনো রকম কোনো কথা বলিনি। তার মানে হচ্ছে জিরো হচ্ছে একটা মূলদ সংখ্যা। ক্লিয়ার? এইবার দেখো এই সংখ্যাটাকে আমি যদি জিরো দিয়ে ভাগ করি, কেন দেখো তোমাকে আমি বললাম কি, যে কোনো মূলদ সংখ্যাকে যদি আরেকটা মূলদ সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে সেটাকে একটা মূলদ সংখ্যা বেরোয়। তাহলে আমি শেখালাম তোমায় ভুল। কেন? এটা একটা দুটো মূলদ সংখ্যা, এটাও একটা মূলদ সংখ্যা, এটাকে আমি জিরো দিয়ে ভাগ করছি। জিরো দিয়ে ভাগ করলে এইটা দেখো রেজাল্টটা কি হচ্ছে, 5/6 ইন্টু 1/0, তার মানে 5/0,
আমি এক্ষুনি কি বলে আসলাম, কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তার রেজাল্ট যে কি হবে আই ডোন্ট নো, সেটাকে বলা হয় আনডিফাইন্ড বা অসংজ্ঞাত। বোঝা গেছে? তাহলে যে দুটো মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ মূলদ সংখ্যা হবে, ভাগের ক্ষেত্রে যদি যেটা দিয়ে ভাগ করছি সেটা নট ইজিক্যাল টু 0, অর্থাৎ হচ্ছে যাকে দিয়ে 0 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু মূলদ সংখ্যা হবে না, কি হবে আমি জানি না। ক্লিয়ার? তার মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু দুটো মূলদ সংখ্যার যোগফল বা গুণফল বা ভাগফল মূলদ সংখ্যা হয় 0 ছাড়া, মানে ভাগের ক্ষেত্রে 0 দিয়ে ভাগ ছাড়া সবসময়ের জন্যই সেটা একটা মূলদ সংখ্যা হয়। এইবার আমরা দেখছি যে ধরো দুটো মূলদ সংখ্যা আছে, সেই মূলদ সংখ্যার মাঝখানে কিভাবে মূলদ সংখ্যা বসাবো, আরো মূলদ সংখ্যা কিভাবে বসাবো। এই যে ধরো বললো 2 আর 4 এর মাঝখানে একটা মূলদ সংখ্যা বসাবো। দেখো এই যে আমরা এই সংখ্যা রেখা, এটাকে আমরা বলি সংখ্যা রেখা, তাই তো? এই সংখ্যা রেখায় যখন মূলদ সংখ্যা বসাতে বলছে, তাহলে আমি একটা সংখ্যা রেখা যদি বসাতে বলে, তাহলে আমরা কি করব, এইখানে 2 কত 2 প্লাস 4 ডিভাইডেড বাই 2 সমান সমান 3 বসিয়ে দিই। এবার দেখো, এইবার তুমি হয়তো বলতে পারো যে স্যার কেন 3ই বসালেন, কেন এইভাবেই বসালেন, আরো তো বসাতে পারতেন, মানে ধরো 2.1 সেটাও তো একটা মূলদ সংখ্যা, কেন দেখো 2.1 সেটাও একটা মূলদ সংখ্যা, কেন মূলদ সংখ্যা, তার কারণ হচ্ছে এটা হলো 21/10, 21/p, এটাকে বলছি আমরা মূলদ সংখ্যা। তাহলে এটাও তো একটা মূলদ সংখ্যা, তাহলে 2.1 যদি বসাতাম তাহলে সেটাও তো একটা মূলদ সংখ্যা হতো, তাই নাকি? বসানো যায়। এমনি একটা টেকনিক, একটা মেথড, সেই মেথডটা আমি তোমাদের বলে রাখলাম যে এটাকে বলা হয় মিন মেথড, যে দুটো সংখ্যার মাঝে একটা গড় করে বসান। ঠিক আছে? এবার দেখো দুটো মূলদ সংখ্যার মাঝখানে আমি একাধিক মূলদ সংখ্যা বসাতে চাইছি। ধরে নিলাম 2 আর 3 এর মাঝখানে আমি দুটো মূলদ সংখ্যা বসাবো। তাহলে আমার যে কাজ, যেটা আমি করব, সেটা হচ্ছে যে 2 আর 3 এদের মধ্যে ডিফারেন্সটা কত, এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 1, এদের মধ্যে ডিফারেন্সটা হলো 1। কটা মূলদ সংখ্যা আমাকে বসাতে বলেছে, আমাকে বসাতে বলেছে দুটো, তাহলে আমি একে 3 দিয়ে ভাগ করব, 2 প্লাস 1, আমি একে 3 দিয়ে ভাগ করব। যদি বলে 5টা বসাতে তাহলে আমি 6 দিয়ে ভাগ করব, যদি বলে 7টা বসাতে তাহলে 7 দিয়ে ভাগ করব। ঠিক আছে? তাহলে আমি কত পেলাম, 1/3। তাহলে দেখো 2 এর সঙ্গে একটা আমি 1/3 যোগ করলাম, আবার 2 এর সঙ্গে 2 প্লাস 2/3 যোগ করব, তাহলে এটা কত হলো, 6 আর একে 3 দুগুণে 6, এটাকে যদি আমরা করি 3 দুগুণে 6 আর একে 7, 7 এর 3, আর এটা 3 দুগুণে 6 আর 2 8 এর 3। তাহলে 2 আর 3 এর মাঝখানে দুটো মূলদ সংখ্যা কি হলো, 7 এর 3 8 এর 3। এরকম ভাবে আমরা অনেকগুলো মূলদ সংখ্যা বসাতে পারি। এইবার আমরা যে জায়গায় আসছি সেটা হচ্ছে বিনিময় পদ্ধতি। বিনিময় পদ্ধতি কাকে বলছে? খুব ইম্পর্টেন্ট একটা পদ্ধতি বিনিময় পদ্ধতি। তারপর হচ্ছে সংযোগ পদ্ধতি বা সংযোগ নিয়ম, মানে যেটাকে আমরা বলছি বিনিময় পদ্ধতি মিনস হচ্ছে কমিউটেটিভ ল, আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোগ নিয়ম। এইবার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা তোমার বন্টন নিয়ম। এই যে তিনটে প্রপার্টি আছে, এই তিনটে প্রপার্টি মূলদ সংখ্যার ক্ষেত্রে মানে কি মানে না সেই নিয়ে আমরা আবার আলোচনা করছি। দেখো তিনটে প্রপার্টি, ফার্স্টে আমি বলবো বিনিময় পদ্ধতিটা কি। বিনিময় পদ্ধতি বলতে বোঝায়, যেমন ধরো 2 যোগ 3 কত হচ্ছে 5, আবার 3 যোগ 2 হলো 5, অর্থাৎ হচ্ছে এই যে এখানে দেখো a প্লাস বি করলে যা রেজাল্ট আসবে, বি প্লাস এ করলে কি একই রেজাল্ট আসবে? হ্যাঁ। অর্থাৎ যে যেমন ধরো দুটো মূলদ সংখ্যা, আমি বলছি হাফ প্লাস 1/3,
আর 1/3 প্লাস হাফ এদের যোগফল সেম হয় কিনা দেখো। এদের লসাগু করলে কত হচ্ছে 6, 3 প্লাস 2 তাহলে 5-এর 6। আবার দেখো এদের লসাগু করলে হয় 6, তাহলে 2 প্লাস 3 তার মানে হচ্ছে 5-এর 6। তাহলে এদের যোগ করলে অর্থাৎ হচ্ছে যোগের ক্ষেত্রে বিনিময় পদ্ধতি মানে। আবার দেখো গুণের ক্ষেত্রে করলে কত হচ্ছে 1/6, কিন্তু 3/2 ইন্টু 1 এটা তাহলে 1/6। তার মানে গুণের ক্ষেত্রে মানছে। যোগের ক্ষেত্রে দুটো মূলদ সংখ্যার যোগের ক্ষেত্রে তার যে বিনিময় পদ্ধতি হচ্ছে a প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। গুণের ক্ষেত্রে হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ। অর্থাৎ হচ্ছে বিনিময় পদ্ধতিতে যোগ আর বিয়োগের ক্ষেত্রে বিনিময় পদ্ধতি বা কমিউটেটিভ লটা কিন্তু মেনে চলছে, whereas বিয়োগের ক্ষেত্রে কিন্তু সেটা মানছে না, ভাগের ক্ষেত্রে সেটা কিন্তু মানছে না। যেমন ধরো আমি উদাহরণ দিচ্ছি, 2 মাইনাস 3 করলে কি রেজাল্ট বেরোয় -1, কিন্তু 3 মাইনাস 2 করলে হয় 1। দুটো রেজাল্ট কি সেম আসলো? না। তার মানে বিয়োগের ক্ষেত্রে কিন্তু তোমার কমিউটেটিভ প্রপার্টিটাকে হোল্ড করবে না বা মানবে না। আবার ভাগের ক্ষেত্রে যদি বলি, আমি ধরো 10কে 2 দিয়ে ভাগ করছি, কি রেজাল্ট পাচ্ছি 5, কিন্তু 2কে 10 দিয়ে ভাগ করলে তার রেজাল্ট কিন্তু 5 আসবে না, 1/5 আসবে, তাই নাকি? তাহলে ভাগের ক্ষেত্রেও কিন্তু মানে কমিউটেটিভ প্রপার্টি বা বিনিময় পদ্ধতিটা মানছে না। এইবার আমরা আসছি ধরো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাকে বলছি? 2 এর চেয়ে বেশি অর্থাৎ 3, তিনটে মূলদ সংখ্যা নিলাম a b c। তাহলে প্রথমে ধরো এই দুটো যোগ করে এটা যোগ করলে যা রেজাল্ট পাবো, তার বদলে আমি যদি এই দুটোকে আগে যোগ করে নিয়ে এর সঙ্গে যোগ করি, তাহলে একই রেজাল্ট পাবো কি পাবো না। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 1 প্লাস 2 প্লাস 3 করলে আসছে কত 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু 6। কেন 1টা কি একটা 1 কিন্তু একটা মূলদ সংখ্যা, কেন আমি বলেছি 1/1। 2 একটা মূলদ সংখ্যা 2/1, 3 একটা মূলদ সংখ্যা 3/1। আমি তোমাদের ফ্র্যাকশন করে দেখালে 1/2 মানে 1/2 প্লাস 1/3 এইভাবে করলে হয়তো তোমাদের সুবিধে বেশি হতো। তো যাই হোক এটা এগুলোও কিন্তু একটা মূলদ সংখ্যা, তাহলে এটা হলো 6। কিন্তু দেখো আমি যদি এই দিকে নিই, তাহলে এখানেও আমি পাচ্ছি কিন্তু 6। তাহলে আমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অর্থাৎ হচ্ছে সংযোজক নিয়ম, সেটা কিন্তু আমাদের মূলদ সংখ্যার ক্ষেত্রে যোগের ক্ষেত্রে মানছে, গুণের ক্ষেত্রেও মানবে। যেমন ধরো গুণের ক্ষেত্রে 2 ইন্টু 5 ইন্টু 10 করলে যা রেজাল্ট হয় কত হচ্ছে, এই দুটোকে আগে গুণ করো পরে এটা, তাহলে হচ্ছে 100, 10 ইন্টু 10 100। কিন্তু ধরো আমি যদি এই দুটোকে আগে গুণ করে নিই, তাহলে 2 ইন্টু 50 সমান সমান 100। তাহলে আমরা দেখছি যে এই দুটোর ক্ষেত্রে গুণ আর যোগের ক্ষেত্রে কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানছে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে সেটা মানবে না। ধরো 10 মাইনাস 5 মাইনাস 3, তাহলে আমি যদি আগে এটা বিয়োগ করে নিই, তাহলে এটা কত হচ্ছে 2, তাহলে বিয়োগফল হচ্ছে 8। কিন্তু যদি আমি আগে এই সংখ্যাটা বিয়োগ করে তারপরে এই সংখ্যাটা বিয়োগ করি, 5 থেকে 2 বাদ দিই, তাহলে হচ্ছে 3। তাহলে কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে না। তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা কি করি, আমরা যে ছোটবেলায় শিখেছি যে যেটা এই যে পদ্ধতি এটাই কিন্তু ঠিক। কি মনে হয়ে আছে? ভাগের ক্ষেত্রেও ঠিক তাই, যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কিন্তু ভাগের ক্ষেত্রে মানবে না। তাহলে দেখছি আমরা যোগ গুণ কিন্তু আমাদের বিনিময় পদ্ধতি মানছে, আবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাও মানছে। এইবার আমরা আসছি বন্টনের সূত্র। বন্টনের সূত্র দেখো, যে আমরা যারা অ্যালজেব্রা শিখেছি তারা আমরা বলছি যে a ইন্টু বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ সি। কিন্তু আমি কখনো এরকম ভাবে লিখছি না যে এটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ প্লাস। দেখো প্রথমে যেটা আছে বন্টনের সূত্রতে আমরা দুটো অপারেশন পাবো। অপারেশন কি? এখানে দেখো একটা হচ্ছে প্লাস অপারেশন আর একটা হচ্ছে মানে
মাল্টিপ্লিকেশন, এই যে দুটো অপারেশনের উপরে কাজ করব সেইটা এইখানে দেখো, এই যে বন্টন সূত্রটা কি, এই যে এইখানে এ গুণ বি প্লাস সি, তাহলে এখানে দুটো অপারেশন, এই একটা অপারেশন, এই একটা অপারেশন। এইখানে কি হচ্ছে দেখো, এ বি, তার মানে এ গুণ বি, এ গুণ সি প্লাস, অর্থাৎ হচ্ছে এই যে গুণটা, সেই গুণটা কি হলো, বন্টন হয়ে গেল, দুজনের মধ্যে বন্টন হয়ে গেল। এটাকে বলা হয় বন্টনের সূত্র বা বিচ্ছেদ নিয়ম। তোমরা বই খুললে দেখতে পাবে, ক্লাস 8 এর যে বইটা আছে, বইতে দেখবে 3 নম্বর অধ্যায় বিচ্ছেদ নিয়ম বলে আছে। সেই বিচ্ছেদ নিয়ম কিন্তু তোমার গুণের ক্ষেত্রে, মানে হচ্ছে আমাদের যে মূলদ সংখ্যা, সেই মূলদ সংখ্যার ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন আন্ডার অ্যাডিশন এটা কিন্তু মানছে। অর্থাৎ হচ্ছে যোগের যোগের উপরে গুণ যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু মানবে, কিন্তু গুণের মধ্যে যোগ সেটা কিন্তু মানছে না। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা, মানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা মানছে না। যদিও তোমরা ক্লাস 11-এ যখন উঠবে, সেই নিয়ে সেট তত্ত্বর মধ্যে তোমরা আরো বিশদভাবে জানবে, সেই নিয়ে আমি খুব একটা বেশি বলতে চাইছি না। এইবার আমরা আসছি যেটা, যে ধরো মূলদ সংখ্যা বললাম, মূলদ সংখ্যার বাইরে কি কিছু আছে? মূলদ সংখ্যার বাইরেও ধরো রুট, রুট এটা কি? রুট সেটা কি? সেটা কিন্তু মূলদ সংখ্যা নয়। কেন? একে না আমি মানে কোন রকম ভাবেই পি বাই কিউ আকারে লিখতে পারবো না। তার মানে যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় না, তাকে আমরা বলছি অমূলদ সংখ্যা। তাকে আমরা বলছি কি? অমূলদ সংখ্যা। এইবার এই অমূলদ সংখ্যা, দেখো এইবার আমরা বলছি অমূলদ সংখ্যা কি আছে, এটা কি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতে পারবো? হ্যাঁ কি না? পারবো। এটা হচ্ছে পিথাগোরাসের থিওরেম অনুসারে। দেখো আমরা কি জানি পিথাগোরাসের থিওরেম, এই যে একটা ত্রিভুজ যদি আঁকি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এটাকে আমরা বলছি পারপেন্ডিকুলার, এটাকে আমি বলছি বেস, আর এটাকে আমি বলছি অতিভুজ বা হাইপোটেনিউস। তাহলে আমরা পাই অতিভুজ স্কোয়ার হাইপোটেনিউস স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, তাই নাকি? হ্যাঁ কি না? তাহলে এটাকে আমরা বলছি যে পিথাগোরাসের থিওরেম অনুসারে কিন্তু আমি পাবো। যেমন ধরো আমি সংখ্যা রেখায়, এই যে সংখ্যা রেখা 0 1, এটা হলো 1, 1 এর উপরে আমি একটা লম্ব আঁকলাম এবং এখান থেকেও এর ভ্যালু নিলাম 1। এইবার দেখো তো এর দৈর্ঘ্যটা কত, অতিভুজের দৈর্ঘ্যটা কত, এইখান থেকে এত অব্দি হচ্ছে 1, এটাও হচ্ছে 1, তাহলে এর দৈর্ঘ্য হলো রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে রুট। তাহলে দেখো আমি যদি কাঁটা কম্পাস হাতে নিই, এখানে যদি কাঁটা কম্পাস বসাই, বসিয়ে যদি এরকম ভাবে টেনে দিই, তাহলে দেখো এটা হলো কিন্তু রুট। তার মানে হচ্ছে √2 কে কিন্তু আমি সংখ্যা রেখায় বসাতে পারছি। এই যে এইবার আবার একটা নতুন সংখ্যার আবির্ভাব হলো, সেইটা কি? যার মধ্যে মূলদ থাকবে, অমূলদ থাকবে, সেই সমস্ত সংখ্যা নিয়ে আমরা তাকে বলছি বাস্তব সংখ্যা। আমরা বলছি রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা কাকে বলছে? যে সমস্ত সংখ্যা, প্রত্যেকটা সংখ্যাকেই সংখ্যা রেখায় বসানো যায়, এইটাকে বলা হয় বাস্তব সংখ্যা রেখা। এই যে এই রেখাটাকে বলা হয় সংখ্যা রেখা। যে সংখ্যাগুলোকে এই সংখ্যা রেখায় বসানো যায় তাকে আমরা বলি বাস্তব বাস্তব সংখ্যা। তাহলে √2টা আমি জ্যামিতিক পদ্ধতি, এমনি না হলেও আমি জ্যামিতিক পদ্ধতির সাহায্যে বসাতে পারছি। √3কেও আমি জ্যামিতিক পদ্ধতির সাহায্যে বসাতে পারবো। তাহলে বাস্তব সংখ্যা কাকে বলছে? বাস্তব সংখ্যা, তাহলে রুট মানে একটা অমূলদ সংখ্যা, সেটাও কিন্তু একটা বাস্তব সংখ্যার মধ্যে পড়লো। এইবার আমরা আসছি যে ধরো আমি যে বললাম, তাহলে বলার মধ্যে একটা একটা ছবি এঁকে যদি বোঝাই তাহলে আমার কাছে আরো সুন্দর হবে। আমি এমন একটা সেট নিলাম, এই একটা সেট, এটা কি? সমস্ত বাস্তব সংখ্যা আছে, হলো। তার মধ্যে কিছুটা হচ্ছে মূলদ, কিছুটা অমূলদ। তাহলে একটা সংখ্যা নিলাম,
আরেকটা সেট, এটা হলো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। তাহলে বাকি যেগুলো পড়ে রইলো সেগুলো হচ্ছে √3, √5, হ্যাঁ, √7। তাহলে দেখো, রুট √4 সেটা কি একটা মূলদ সংখ্যা? হ্যাঁ, মূলদ সংখ্যা। দেখো যেগুলো হচ্ছে √4 সেটা একটা মূলদ সংখ্যা, কারণ 2, √9 সেটা একটা মূলদ সংখ্যা, কারণ হচ্ছে 3। কিন্তু যেগুলো দেখো কোনো মানে আমরা কি বলবো যে পূর্ণবর্গ সংখ্যা নয়, যেমন হচ্ছে √2, √3, 3টা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, 5টা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার রুট সেটা কিন্তু একটা মূলদ সংখ্যা। যেমন √1 সেটা 1 হয়, তাহলে সেটা কিন্তু একটা মূলদ সংখ্যা। তাহলে দেখো, এই যে এই যে সেটটা পেলাম পুরোটা হচ্ছে রিয়েল নাম্বার সেট। এই যে এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যার সেট, অমূলদ বা ইরেশনাল নাম্বার। এটা হচ্ছে রেশনাল নাম্বারের সেট। এইবার এই রেশনাল নাম্বার সেটকে আমি আবার আরেক রকম ভাবে ভাগ করতে পারছি। দেখো বাইরে থাকবে ভগ্নাংশ, তাহলে হচ্ছে কি রেশনাল নাম্বার গুলো কি পুরো ইন্টিজারটা থাকছে প্লাস ভগ্নাংশ থাকছে। তাহলে এইটা হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা। এইবার বাইরে রয়েছে ভগ্নাংশ, এগুলো হচ্ছে ভগ্নাংশ মানে হাফ, 1/3, 1/4, 5/12, আরো 3/7, এরকম অনেক অনেক কিছু হতে পারে। তাহলে এটা কি হলো? পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার মধ্যে আমি আবার কি পেলাম? যেগুলো জিরো নিয়ে আছে, 0, 1, 2, 3, 4, সেটা হচ্ছে পুরোটা হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। আবার এর মধ্যে জিরো ছাড়া যেগুলো আছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা বোঝা গেছে? স্বাভাবিক সংখ্যা হচ্ছে এটা, তার সঙ্গে আমি জিরো যোগ করলাম, সেটা আমি পেলাম একটা অখণ্ড সংখ্যা। সেই অখণ্ড সংখ্যার সঙ্গে এইবার আমি নেগেটিভ নাম্বারগুলো যোগ করতে শুরু করেছি, তাহলে আমি পেলাম পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তার সঙ্গে আমি এবার ফ্র্যাকশন বা ভগ্নাংশগুলো যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে রেশনাল নাম্বার। সেই রেশনাল নাম্বারের সঙ্গে আমি যদি আবার অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বারগুলো যোগ করি, সেটা পাবো হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বার হচ্ছে একটা কিন্তু বেশ বড় সড়ো সংখ্যা, যার মধ্যে রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ফ্র্যাকশন, ইন্টিজার, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার সমস্ত কিছু আছে। যাই হোক, আমি তোমাদেরকে ভগ্নাংশ নিয়ে পরবর্তী সময় আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং আশা করব যে তোমরা সেই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, এবং এই ভিডিওটাও নিশ্চয়ই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবো, এটুকুনি আশা আমি করতেই পারি।